আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, বিবাহিত জীবনে প্রতিটি দম্পতি চান একজন সন্তানের জন্ম দিতে, কিন্তু অনেক সময় দেখা যায় নারী অথবা পুরুষ যে কোনো একজনের শারীরিক কিছু ত্রুটির কারণে সন্তান গর্ভধারণে কিছুটা সমস্যা হতে পারে, অনেক সময় দেরি হতে পারে, অনেক সময় বেশ কিছু সমস্যার কারণ আমরা জেনে থাকি, কিন্তু কিছু কিছু সমস্যার কারণে সহজে অনেক সময় নির্ণয় করা যায় না। প্রিয় দর্শক, আশার কথা হলো অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্যাগুলো সঠিক চিকিৎসার মাধ্যমে দূর করা যায়। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা জানবার চেষ্টা করব কি কি কারণে সন্তান গর্ভধারণে পুরুষের ক্ষেত্রে অথবা নারীর ক্ষেত্রে সমস্যাগুলো কি কি হতে পারে এবং কিভাবে সেগুলো নির্ণয় করা যায় এবং কিভাবে তার চিকিৎসা করা যায়। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারবেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। দর্শক, আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করছেন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা দিবা, সহযোগী অধ্যাপক রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য। প্রথমে যদি আমরা একটু জানবার চেষ্টা করি কি কি কারণে মানুষের বন্ধ্যাত্ব সৃষ্টি হতে পারে, একটু যদি বলেন। আসলে বন্ধ্যাত্ব যে একটা অসুস্থতা তা তো না। বন্ধ্যাত্ব একটা অবস্থা, যে অবস্থা একটা সাময়িক অবস্থা, যেটাতে হাজব্যান্ড ওয়াইফ 1 বছর একই ছাদের নিচে থাকার পরেও বাচ্চা হচ্ছে না। তো অনেকগুলো কারণ আমরা আইডেন্টিফাই করি। এক্ষেত্রে কিন্তু রোগী একজন না, 2 জন রোগী হয়। একজন পুরুষ যেমন বন্ধ্যাত্বের জন্য দায়ী হতে পারে, তেমনি মেয়েরাও বন্ধ্যাত্বের জন্য দায়ী হতে পারে। তো আমাদের সামাজিক যে প্রেক্ষাপট, তাতে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই চিন্তা করি যে মেয়েদেরকে বন্ধ্যাত্বের জন্য দায়ী করা হয়। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এটা পুরুষের কারণেও হতে পারে, মেয়েদের কারণে হতে পারে। আমরা যদি হিসাব করি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে 50-50% চান্স থাকে দুইজনের এক্ষেত্রে। তো মেয়েদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যাত্বর অনেকগুলো কারণের মধ্যে আমরা প্রথমে যেটা চিন্তা করি যে প্রত্যেক মাসে মেয়েদের একটা করে ডিম ফোটে। তো ডিম ফোটার জন্য প্রত্যেক মাসে মেয়েদের মাসিক হয়। তো এই ডিমটা কিন্তু জরুরি বাচ্চা আসার জন্য। তো যে মেয়ের মাসিক হয় না প্রত্যেক মাসে, সে কারণে বন্ধ্যাত্ব হতে পারে। ডিমের অসুবিধার জন্য, যে ডিম ফুটছে না বা উপযুক্ত পরিমাণে ডিম বড় হচ্ছে না। ওভারিতে বিভিন্ন ধরনের সিস্ট হতে পারে, যেমন এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট, এর জন্য বন্ধ্যাত্ব হতে পারে। বন্ধ্যাত্ব হতে পারে জরায়ুতে টিউমারের জন্য, বা জ্বরের ভিতরের কোনো অবস্থা, যে জায়গায় বাচ্চা বসবে সে জায়গায় অ্যাবনর্মালিটির জন্য। এটা জন্মগত হতে পারে, অথবা নতুন করে টিউমার হলো বা অপারেশনের জন্য হলো, এটা হতে পারে। বা জন্মগত কারণে জরায়ু 2 ভাগে বিভক্ত, অথবা জরায়ুর মাঝখানে একটা সেপ্টাম আছে, অথবা জরায়ু ছোট বা ছোট, এটার কারণেও হতে পারে বন্ধ্যাত্ব। আর আরেকটা বন্ধ্যাত্বের কারণ আছে, সেটা হচ্ছে যে টিউব মানে হচ্ছে যে শুক্রাণু ডিম্বাণু যে জায়গায় মিলিত হবে সেই জায়গাটাকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব বা টিউব। অনেক ক্ষেত্রে এই টিউবটা বন্ধ থাকলেও কিন্তু মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব তৈরি হতে পারে, বিভিন্ন কারণে টিউব বন্ধ হতে পারে। তো এগুলো হচ্ছে গ্রস কারণ, যে কারণে বন্ধ্যাত্ব হয় মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি যে অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার শুক্রাণুটার অনুপস্থিতির কারণে বন্ধ্যাত্ব হতে পারে। এবং শুক্রাণুর 3টা জিনিস হয়, যেমন গঠনগত অ্যাবনর্মালিটি থাকতে পারে, চলন ক্ষমতা কম হতে পারে, অথবা শুক্রাণু সংখ্যাগত দিক থেকে কম হতে পারে। এই 3টা কারণের যে কোনো একটা হলেও কিন্তু ছেলেদের বন্ধ্যাত্ব হতে পারে। কাজেই আমরা বন্ধ্যাত্বর হিসাবে যদি চিন্তা করি, ছেলে মেয়ে উভয়ই কিন্তু এর জন্য দায়ী, এবং উভয়েরই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। আপনি খুব স্পষ্ট করেই বলেছেন যে পুরুষদের ক্ষেত্রেও বেশ কিছু কারণ থাকতে পারে এবং নারীদের ক্ষেত্রেও বেশ কিছু কারণ থাকতে পারে, এবং আমাদের যে ভুল ধারণাটি রয়েছে সবসময় বা অনেক সময় আমরা দেখি যে আমাদের ভুল ধারণার কারণে আমরা নারীদেরকে অনেক সময় দোষারোপ করে থাকি, সেটা অবশ্যই ভুল ধারণা। আপনার কাছে আমরা কারণগুলো শুনলাম, আমরা একটু এভাবে জানতে চাইব যে কিভাবে পরীক্ষা নিরীক্ষা আপনারা শুরু করেন, অর্থাৎ যখন কেউ গর্ভধারণে অক্ষম হচ্ছেন আপনারা পরীক্ষা নিরীক্ষা বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কিভাবে শুরু করেন, কি পরীক্ষা করতে হতে পারে? আসলে বন্ধ্যাত্ব নিয়ে যখন একটা রোগী আমাদের কাছে আসে, বেসিক্যালি যে প্রবলেমটা ফেস করি আমরা, যে প্রথমত মহিলাকে নিয়ে আসেন ওনার মা অথবা শাশুড়ি। তো আমরা সবসময় বলি যে বন্ধ্যাত্বর চিকিৎসা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই একসাথে করতে হবে। কাজে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একসাথে আসেন।
যে মেয়েটার বয়স কম, মাসিক নিয়মিত হচ্ছে, জরায়ুতে অন্য কোনো সমস্যা নাই বা শারীরিকভাবে কোনো সমস্যা ফেস করছে না এবং মাসে মাসে মাসিক হচ্ছে, এটা জরুরি। সেক্ষেত্রে কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষাও যদি করি, সেটা হচ্ছে হাজবেন্ডের পরীক্ষা। কারণ হাজবেন্ডের শুক্রাণুর যে সমস্যাটার কথা আমরা এতক্ষণ বললাম, এটা কিন্তু কোনো সিমটম প্রডিউস করবে না, তার কোনো শারীরিক সমস্যা হবে না, তার শারীরিক দিক থেকে সে কমপ্লিটলি পারফেক্ট। কাজী হাজবেন্ডের একটা ধারণা থাকে যে আমার তো কোনো সমস্যা নাই, কাজী আমি যাব কেন। কাজে একটা যদি ইনভেস্টিগেশন করি, সিঙ্গেল ইনভেস্টিগেশন, একটা ইয়াং মেয়ে যার মাসিক নিয়মিত, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস, অর্থাৎ স্বামীর শুক্রাণু বা বীর্য পরীক্ষা। কাজে এটা হচ্ছে প্রথম কথা। একটা বন্ধ্যাত্বর চিকিৎসা শুরু করতে আমরা কখনোই স্বামীর চিকিৎসা ও স্বামীর ইনভেস্টিগেশন ছাড়া করি না। তারপরে কিছু ইনভেস্টিগেশন করি, সেটা হচ্ছে যে জরায়ুটা ঠিক আছে কিনা, এটা যেমন দেখা জরুরি। সেই সাথে দেখা জরুরি হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম করে নেই, ডিমগুলো নিয়মিত ফুটছে কিনা, শরীরে অন্য কোনো রোগের লক্ষণ রয়েছে কিনা, যেমন থাইরয়েডের ডিসফাংশন থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, এরকম অনেক কিছুই থাকতে পারে। তো কিছু বেসিক ইনভেস্টিগেশন আমরা করাই নিই। এগুলো হচ্ছে যে খুব বেসিক ব্যাপার, খুব বেসিক ইনভেস্টিগেশন সম্পর্কে আমরা জানলাম। আমরা আরো যে বিস্তারিত ইনভেস্টিগেশন সম্পর্কে শুনবো, একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন। আমি আমার আমার ছেলের বইয়ের বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। জি বলুন। আমার ছেলের বইয়ের বয়স বর্তমান 22-23 এরকম হবে। প্রথম একটা বাচ্চা তার হয়, বাচ্চা হওয়ার পরে পরবর্তীতে দুইবার কনসেপ্ট করে কিন্তু কনসেপ্ট থাকে না এবং ডিএনসি করতে হয়। ডিএনসি করার পরে এখন থেকে আর কনসেপ্ট করতেছে না। এইগুলো কয়েকটা টেস্ট করা হচ্ছে। একজন ম্যাডাম টেস্ট করে কিছুদিন দিয়েছিল এরকম যে যখন ওই ম্যাডাম যেটা বললেন যে ডিম্বাণু যখন ফোটে ওই সময় একটা টেস্ট দেওয়ার পর যদি এটা পজিটিভ হয় তখন মিলনের কথা বলতেছিলেন। তো সেই জিনিসটা ওনার আসছিল না, নেগেটিভ আসছিল। সেই ব্যাপারে কোনো সমাধান পেতে পারি কিনা। আপনার কিছু জিজ্ঞেস করবার আছে কিনা সরাসরি? না ধন্যবাদ। যে জিনিসটা হচ্ছে যে আমাদের যেটা মনে হচ্ছে ওনার কথা শুনে, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে যেটা বলছে যে ডিম্বাণু ঠিক মতো বড় হচ্ছে না, এটা হতে পারে যেটা আমরা বললাম যে ডিম্বাণু বড় হচ্ছে না। এইসব রোগীর মাসিক সাধারণত নিয়মিত হয় না। এখন দেখতে হবে ওনার ছেলের বইয়ের মাসিক নিয়মিত হচ্ছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে ডিম্বাণু বড় করার জন্য আমাদের অনেক ধরনের ওষুধপত্র রয়েছে। এটা যেমন মুখে খাওয়ার ওষুধ রয়েছে, সেই সাথে কিন্তু কিছু ইনজেকশন আমরা ইউজ করতে পারি। কাজী আপনাকে একজন প্রপার বিশেষজ্ঞ যিনি আছে তার কাছে যেতে হবে। এটা একটা কারণ হতে পারে যে ডিম্বাণু বড় হওয়ার জন্য ওনার কিছু ওষুধ লাগতে পারে। আর 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে যে টিউবটা বন্ধ হয়ে গেল কিনা। 2বার ডিএনসি হলে অনেক ক্ষেত্রে টিউব বন্ধ হয়ে যেতে পারে, এটা একটা হতে পারে। আর 3 নাম্বার 2বার অ্যাবর্শন কেন হলো, সেটাও তো একটা কারণ। যে অ্যাবর্শনে ডিএনসি লেগেছে মানে আপনাকে চিন্তা করতে হবে যে বাচ্চা পেটে আসছে মানে হচ্ছে ডিমও ফুটেছে এবং টিউবও খোলা আছে, এবং কেন টিকলো না সেটাও কিন্তু কিছু কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। কাজেই আপনার ছেলের বউকে একটু ডিটেলস ইনভেস্টিগেশন তো করতেই হবে। সেই সাথে একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ শরণাপন্ন হলে ওনার জন্য সুবিধা। আসলে অবশ্যই ওনার উত্তরটি নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। আপনি বেসিক ইনভেস্টিগেশন গুলোর কথা কিছুক্ষণ আগে বলছিলেন, আর কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার কথা আমাদেরকে আপনি জানাতে চান? হ্যাঁ, যেমন এই ভাই প্রশ্ন করলেন ওনার ছেলের বউয়ের জন্য, এনার কিন্তু কিছু অ্যাডভান্স ইনভেস্টিগেশন আমাদের লাগবে। যেমন ধরেন যে ওনার মানে ছেলের ওয়াইফের বাচ্চা হচ্ছে ঠিকই, কিন্তু বাচ্চাগুলো টিকছে না। এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা থাইরয়েড ডিসফাংশনের জন্য হতে পারে, যে থাইরয়েডের প্রবলেম আছে। রোগীর ডায়াবেটিস আছে কিনা, এটাও একটা ইম্পর্টেন্ট। আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে অনেক সময় হয়। অনেক সময় জ্বরের কিছু ত্রুটি থাকার কারণে হয়। এই জন্য আমরা কিছু স্পেশাল আল্ট্রাসোনোগ্রাম করে দেখি বা স্পেশাল টেস্ট করে দেখি জ্বরের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা, যেখানে বাচ্চাটা বসবে। আর উনি বলছে যে ডিম বড় হচ্ছে না, এটার জন্যও কিন্তু স্পেশালি কিছু হরমোন ইনভেস্টিগেশন আমরা করে থাকি, যেগুলো এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন, এই টাইপ কিছু হরমোন রয়েছে যেটা আমাদের ডিম ফোটার জন্য দায়ী। এই হরমোনাল ইনভেস্টিগেশনও কিন্তু এনার ছেলের বইয়ের লাগবে।
আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু দুটো বাচ্চা হওয়ার পরে দুবার ডিএনসির পরে ওনার আর কনসিভই করছে না, সেই ক্ষেত্রে ডিএনসির যে অনেক ক্ষেত্রে ডিএনসি লাগে আমাদের বাচ্চা নষ্ট হলে, কিন্তু ডিএনসির ক্ষেত্রে কিছু সাইড ইফেক্ট আছে। ডিএনসির কমপ্লিকেশনের কারণে বা জটিলতার কারণে সেটি হচ্ছে কিনা সেটিও জটিলতার কারণ হতে পারে। শুধু ডিএনসির কারণে না, বাচ্চা নষ্ট হলে অনেক সময় হয় কি ইনফেকশনের কারণে জ্বরের মুখ, যেটা ওই টিউব বললাম, টিউব দুটো বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষার সাহায্যে বোঝা যায়, কিছু এক্সরে আছে, সনোগ্রাফি আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিও সাজেস্ট করি, এর মাধ্যমে বোঝা যায় টিউবটা খোলা আছে কিনা। অর্থাৎ অ্যাডভান্স ইনভেস্টিগেশনের অনেকগুলো উপায় রয়েছে, অবশ্যই বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের পরামর্শে সেটি করা উচিত, এবং এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের সকলের জন্যই আসলে একই পরামর্শ। আপনি চমৎকারভাবেই বলেছেন। আর একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা, বলুন। আমি কুষ্টিয়া থেকে বলছি। আমি ছেলে, আমার বয়স হলো 40 পার হয়ে গেছে। হ্যাঁ, আমার বাচ্চা হলো 3টা ছেলে, আর ছোট ছেলের বয়স হলো 2 বছর। আমি আবার বাচ্চা নিতে চাচ্ছি। ছোট ছেলের বয়স 9 মাস হওয়ার পরে থেকে আমার ইচ্ছা হয়েছে, কিন্তু আমি বাচ্চা নিতে চাচ্ছি আর কতদিন ধরে হচ্ছে না। আমার শারীরিক কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে, কিন্তু বাচ্চা হচ্ছে না। জি দর্শক, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা শুনলাম। আপনার 40 বছর বয়স উল্লেখ করেছেন, ওনার 3টি শিশু রয়েছে, ছোট শিশুর বয়স 2 বছর, সেটিও উল্লেখ করেছেন। এই মত অবস্থায় উনি বাচ্চা নিতে চাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন, 3টা বাচ্চা কি নর্মাল ডেলিভারি না সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়েছে? উনি সম্ভবত এখন আমাদের সাথে লাইনে নেই। ঠিক আছে, যে জিনিসটা হচ্ছে যে 3টা বাচ্চা যার আছে এবং 3টা সুস্থ ছেলে বাচ্চা যার আছে, ছোট বাচ্চার বয়স 2 বছর এবং নিজের বয়স 40 বছর, সেক্ষেত্রে আমরা আসলে সাজেস্ট করব যে আমাদের কিছু কিছু পেশেন্টকে আমরা একটা বাচ্চাই হচ্ছে না, অনেক চেষ্টা করেও হচ্ছে না, 3টা ছেলে বাচ্চা, সুস্থ বাচ্চা এবং ছোট বাচ্চা 2 বছর, সেই ক্ষেত্রে ওনাকে আমরা সাজেস্ট করব যে কোনো কিছুরই প্রয়োজন নাই। আর 40 বছর বয়স একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু মেয়েদের জন্য, সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু ইনফার্টিলিটির ক্ষেত্রে। 40 বছর বয়সে আস্তে আস্তে কিন্তু ডিম্বাণুর পরিমাণ কমতে থাকে, বাচ্চা আসার সম্ভাবনা কমতে থাকে, এবং শুধু সম্ভাবনা কমে না, সেক্ষেত্রে যে ঝামেলাটা হয়, বাচ্চা আসলে অনেক সময় অ্যাবনর্মাল বাচ্চা, দ্যাট মিন্স অটিস্টিক বেবি হওয়ার সম্ভাবনা থাকে, জন্মগত ত্রুটি নিয়ে আসার সম্ভাবনা থাকে, ডাউন সিনড্রোমের যে বাচ্চা সেটা হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই বয়সে অ্যাবর্শন এবং প্রেগনেন্সি রিলেটেড কিছু জটিলতা, যেমন এক্লাম্পসিয়া এগুলোর সম্ভাবনা বাড়ে, প্রেগনেন্সিতে ডায়াবেটিস বাড়ে। সো আমি মনে করি না যে ওনার কোনো পরীক্ষা নিরীক্ষা বা শুধুমাত্র শখের জন্য একটা মেয়ে বাচ্চা হবে এই জন্য আর একটা চতুর্থ প্রেগনেন্সি নিয়ে রিস্কে যাওয়ার কথা আমি মনে করি না। স্টিল ওনার যদি খুব বেশি মনে হয় যে বাচ্চা নিতেই হবে, সেক্ষেত্রে উনি একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। আপনি খুব স্পষ্ট করেই বলেছেন, আসলে এই বয়সে বা 40 বছর বয়সে নতুন কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন আছে কিনা আদৌ সেটিও দেখার বিষয়, কারণ অনেক সমস্যা হতে পারে, এবং সৃষ্টিকর্তার রহমতে উনি 3টি শিশুর জননী হয়েছেন, সেটিও অবশ্যই একটি বিষয়। তবে আমরা যেটা বলি, আসলে পেশেন্ট প্রেফারেন্সও তো খুব ইম্পর্টেন্ট ইস্যু। উনি চান, সেক্ষেত্রে তো আমাদের না করার কোনো সুযোগ নাই, তবে আমরা এইটুকু রিস্ক বেনিফিটটা বলে দেই যে রিস্কটা কি হতে পারে, এটা বলে দেই। জি, আমরা বন্ধ্যাত্বজনিত আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পরে আবার আমরা ফিরছি। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাব আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয়ে বন্ধ্যাত্বজনিত সমস্যা ও করণীয়। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডক্টর ফারজানা দিবা, সহযোগী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা বিরতির পূর্বে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বর বিভিন্ন কারণ সম্পর্কে আপনার কাছে শুনছিলাম স্পষ্ট করে, এবং আপনি কি ধরনের ইনভেস্টিগেশন, সেটি বেসিক এবং অ্যাডভান্সড ইনভেস্টিগেশন সম্পর্কে আমাদেরকে বলেছেন। আপনারা কিভাবে চিকিৎসা শুরু করেন যখন আপনারা ডায়াগনোসিস করতে পারেন যে কোনো একটি বিশেষ কারণে তার বন্ধ্যাত্ব তৈরি হয়েছে? ধন্যবাদ, আপনার প্রশ্নটা খুব সুন্দর। কেন আপনি জিজ্ঞাসা করেছেন আমাকে যে কিভাবে ইনভেস্টিগেশন শুরু করবেন যখন
কজ আইডেন্টিফাই করা হয়, মানে কারণ জানি। আসলে কারণ না জেনে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমরা বন্ধ্যাত্বের চিকিৎসা শুরু করি না। বেসিক্যালি আমরা বন্ধ্যাত্বের চিকিৎসা শুরু করি কারণটা আইডেন্টিফাই করার পরে। যখন কারণটা আইডেন্টিফাই করা হয় সেটা অনুযায়ী আসলে আমাদের চিকিৎসা পদ্ধতিটা পরিচালিত হয়। বেসিক্যালি যে আমরা মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা খুব কমনলি পাই, ধরেন 10 জন রোগী যদি আমাদের কাছে আসে বন্ধ্যাত্ব নিয়ে, তার মধ্যে কিন্তু 8 জনেরই আমরা যেটা পাই সেটা হচ্ছে যে ডিম্বাণুটা বড় হচ্ছে না, যেটা উনি বললেন যে ওনার ছেলের বউয়ের হচ্ছে না। তো ডিম্বাণু বড় না হলে আমরা যে জিনিসটা করি যে মুখে খাওয়ার কিছু ওষুধ দেই, প্রথমত ওষুধ দিয়ে দেখি যে এটাতে যথেষ্ট পরিমাণে ডিম্বাণু বড় হচ্ছে কিনা। আমরা যখন ওষুধ স্টার্ট করি তখন কিছু ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে যাই, যেমন ডিম্বাণু বড় হচ্ছে কিনা এটা দেখার জন্য কিছুদিন পরপরই কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড করি। কাজেই বন্ধ্যাত্ব চিকিৎসা কিন্তু একবার ওষুধ দিয়ে ছেড়ে দিলাম, উনি 6 মাস পরে আবার আসলো, এই সম্ভাবনা কম থাকে। সাধারণত মাসে 2-3 বার আসতে বলি। অনেক ক্ষেত্রে প্রথম মাসে ইনভেস্টিগেশন করার পরে হয়তো তারপরে 2-3 মাসের জন্য ছাড়ি। এই শুধুমাত্র মুখে খাওয়ার ওষুধে যদি না হয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ইনজেকশন যাই এবং এটা দেওয়ার আগে অনেক সময়ই টিউব টেস্ট করে নেই। এটাতে না হলে ল্যাপারোস্কোপি বলে একটা ছোট অপারেশন আছে, যেটা শুধু অপারেশনই না, এটা যেমন আইডেন্টিফাই করে যে কারণটা কি বন্ধ্যাত্বের, সেই সাথে এইটার মাধ্যমে আমরা কিছু অপারেশনও করে ফেলতে পারি। যেমন ওভারিতে সিস্ট রয়েছে, চকলেট সিস্ট বা অন্য কোনো ধরনের সিস্ট, সেটা অপারেশন করতে পারি। টিউবটা বন্ধ থাকলে কিছু কিছু ক্ষেত্রে খুলে দেওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে ল্যাপারোস্কোপিকারি ওভারিয়ান ড্রিলিং বলে এই জিনিসটা করা হয়। কাজে ল্যাপারোস্কোপির মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব। সেটাতেও যদি আমরা প্রবলেম আইডেন্টিফাই করে ফেলি, তার পরবর্তীতে যদি লাগে রোগী অনুযায়ী আইইউআই বলে একটা প্রক্রিয়া রয়েছে, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, এটা করি, অথবা আইভিএফ যেটা অ্যাডভান্স প্রসিডিওর, যেটাকে আগে টেস্ট টিউব বেবি বলতাম আমরা, আইভিএফ বা ইআরটি, এটাতে চলে যাই। আপনার কাছে আমরা চিকিৎসা পদ্ধতির প্রাথমিক ধারণাটি পেলাম এবং বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই চিকিৎসার ধরন বিভিন্ন রকম হবে সেটি আপনি উল্লেখ করেছেন। আমরা আইওয়াই এবং আইভিএফ সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো। একজন দর্শকে আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের প্রশ্ন নিয়ে বারবার। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, জাহিদ বলছি বগুড়া থেকে। ওয়ালাইকুম সালাম, বলুন। বগুড়া থেকে বলছি জাহিদ। আমি ম্যামের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমি বিয়ে করছি 8 বছর প্লাস, তো আমার বাবুর কনসেপ্ট হচ্ছে না। এর আগে আমি একটা ডাক্তার দেখাইছিলাম, ম্যাম বলছিল যে আমার সিমেন 0। তো এই অবস্থায় আমি ম্যাডামের সাথে সাহায্য চাচ্ছি, আমি কি করতে পারি এখন, এই অবস্থা আমি কি চিকিৎসা নিতে পারি, তার একটু পরামর্শ বা তার সাথে আমি সাক্ষাৎ করতে চাচ্ছি, এই আর কি। জি অবশ্যই, আপনাকে ধন্যবাদ। আপনার বয়সটা একটু উল্লেখ করবেন আরেকবার। আমার বয়স হচ্ছে 40, আমার মিসেসের বয়স 28। জি আপনাকে ধন্যবাদ। জি বলুন ম্যাডাম। দুইটা জিনিসের অনুপস্থিতিতে নিজের বাচ্চা হওয়ার সম্ভাবনা আসলে কমে যায়। ছেলেদের শুক্রাণু আর মেয়েদের ডিম্বাণু। আসলে এইটার কারণটাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার শুক্রাণু 0 কেন। তো শুক্রাণু 0-র দুটো কারণ হতে পারে। জন্মগত কিছু ত্রুটি থাকে আমাদের, তো জন্মগত ত্রুটির কারণে দেখা যায় যে শুক্রাণুটা প্রডিউসই হচ্ছে না, তৈরিই হচ্ছে না শরীরে, এটা হতে পারে। আর আরেকটা জিনিস হতে পারে শুক্রাণু তৈরি হচ্ছে, এটা কোনো কারণে টিউবগুলো বন্ধ হওয়ার কারণে শুক্রাণু বাইরে বের হতে পারছে না। তো ওইটাকেও আইডেন্টিফাই করা জরুরি যে কেন হচ্ছে না। যদি এরকম হয় যে শুক্রাণু তৈরি হচ্ছে বাইরে বের হচ্ছে না, তো আমাদের কিছু স্পেশাল প্রক্রিয়া রয়েছে, যেটা এআরটি অথবা আইভিএফ যেটা বললাম, এটা করি কি আমরা সিরিঞ্জের মাধ্যমে কিছু শুক্রাণু কালেক্ট করার চেষ্টা করি আপনার অন্ডকোষ থেকে বা স্ক্রোটাম থেকে, এটা টেস্টিস থেকে কালেক্ট করে এটার মাধ্যমে অনেক সময় আইভিএফ বলে যে প্রসিডিওরটা আছে, এই শুক্রাণুটা ডিম্বাণুর সাথে শরীরের বাইরে মিশানো হয়, টেস্ট টিউবের মধ্যে মিশিয়ে ভ্রূণ তৈরি করা হয়। এই ভ্রূণটাকে পরবর্তীতে আপনার ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপিত করা হয়। কাজেই যেহেতু শুক্রাণুর পরিমাণ 0, আপনাকে এটা চিন্তাই করতে হবে যে আপনাকে অ্যাডভান্স প্রসিডিওরে যেটা হবে, যেটা অনেক বেশি ব্যয়বহুল এবং কিছু কিছু ক্ষেত্রে সম্ভাবনা অবশ্যই কম, সাকসেস রেট অনেক ক্ষেত্রে আমরা 30-40%, অর্থাৎ 10 জনে 3 জনের বাচ্চা হবে, তার বেশি হবে না বলেই আমরা মনে করি। তো তাও সেটা হতে হবে যে আমি আপনার ওই শুক্রাণুটাকে পেলাম বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, অন্ডকোষ থেকে শুক্রাণু কালেক্ট করা গেল। আদারওয়াইজ আসলে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, আগে আইডেন্টিফাই করা হোক যে
প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় সেটি আইডেন্টিফাই করা হোক, এবং ওনার ক্ষেত্রে বা এই ধরনের সমস্যায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও সমাধানের পথ অবশ্যই রয়েছে, এবং সেটির সম্ভাবনা কিছুটা কম হলেও অবশ্যই সমাধানের পথ রয়েছে, যেটি আপনি উল্লেখ করেছেন আইভিএফ। আমরা আইভিএফ সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি আপনি আমাদেরকে বলেন, বা টেস্ট টিউব বেবি এই শব্দগুলো সম্পর্কে আমরা জানি ঠিকই, কিন্তু আরেকটু বিস্তারিত যদি আমি আসলে কাদের কিন্তু ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, এই যে ওনার শুক্রাণু নাই, এখন শুক্রাণু যদি না থাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কোনোভাবে শুক্রাণু, ইভেন একটা শুক্রাণু যদি পাওয়া যায়, জি। কারণ আমাদের কিন্তু নর্মাল কনসেপশনের জন্য মিলিয়ন শুক্রাণু লাগে, মিনিমাম 15 মিলিয়ন শুক্রাণু কিন্তু আমাদের লাগে। কিন্তু এই শুক্রাণুগুলো শুধু সংখ্যাগত দিক থেকে হবে না, গঠনগত দিক থেকে এবং নড়াচড়ার সক্ষমতা সম্পন্ন শুক্রাণু হতে হবে। তো এটা যদি না থাকে সেক্ষেত্রে যেটা আমরা করি যে অনেক ক্ষেত্রে ওই যে শুক্রাণুটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। যদি একটা দুটোও সুস্থ শুক্রাণু আমরা পেয়ে যাই, এই শুক্রাণুগুলোকে আমরা ডিম্বাণুর সাথে মিলিত করি, এটা টেস্ট টিউবে মিলিত করা হয়। তো আগে আমাদের একটা কনভেনশনাল আইভিএফ যেটা করতাম, আমরা শুধু একটা টেস্ট টিউবের ভিতরে দুইটাকে মিলন করে রেখে দিতাম, এতে ভ্রূণ তৈরি হতো, ভ্রূণটাকে পরে জরায়ুতে প্রতিস্থাপন করা হতো। তো এখন কিন্তু কিছু অ্যাডভান্স, এআরটির মধ্যে অ্যাডভান্স আছে যেটাকে আমরা ইক্সি বলি। ইক্সি কথাটার অর্থ হচ্ছে যে শুক্রাণু নড়তেও পারছে না, এটাকেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা করি কি, শুক্রাণুটা ইনজেকশন দিয়ে সরাসরি ভ্রূণের মধ্যে ঢুকিয়ে দেই, সো দ্যাট ফার্টিলাইজেশনটা, মানে ফার্টিলাইজেশন কথাটার অর্থ হচ্ছে যে যাতে নিষক্তটা হয়ে যায়, জাইগোট ফর্মেশন হয়, দ্যাট মিনস দ্য ভ্রূণটা তৈরি হয়। কাজেই শুক্রাণুটা ইনজেকশনের মাধ্যমে সরাসরি কিন্তু ডিমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কাজে অনেক দূর অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু আইভিএফ এর প্রক্রিয়া, যেটা আমাদের বাংলাদেশে এখন সব জায়গায় অ্যাভেলেবেল আছে। কিছু কিছু যেমন আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মতো জায়গা, ঢাকা মেডিকেলের মতো জায়গায় কিন্তু এই ইক্সি প্রক্রিয়া অ্যাভেলেবেল রয়েছে। তো এটা যখন ভ্রূণ তৈরি হয়, ভ্রূণটাকে আমরা জরায়ুতে প্রতিস্থাপন করে দিই। তো এই ক্ষেত্রে কিন্তু ফিমেল এবং মেল অর্থাৎ হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই কিন্তু চিকিৎসা লাগে এই প্রক্রিয়ায় যেতে হলে। আপনার কাছে এই বিষয়টি সম্পর্কেও আমরা বিস্তারিতভাবে জানলাম। একটি প্রশ্ন এভাবে আপনার কাছে আমরা করতে চাই যে অনেকেই যারা এই সমস্যাগুলিতে ভুগছেন, দীর্ঘদিন ধরে সমস্যাগুলিতে ভুগছেন, কিন্তু সঠিক গাইডলাইন হয়তো বা তেমন পেতে পারছেন না, বা দীর্ঘদিন চিকিৎসা করার মতো মন মানসিকতা পাচ্ছেন না, খুব সংক্ষেপে যদি তাদের জন্য খুব সংক্ষেপে একটু যদি বলতেন। আমার অ্যাডভাইস থাকবে যারা বন্ধ্যাত্ব রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে যে আপনারা ধৈর্য হারাবেন না, আর খুব তাড়াতাড়ি ডাক্তার চেঞ্জ করবেন না। হয় কি, বন্ধ্যাত্ব চিকিৎসা কিন্তু অলওয়েজ ধাপে ধাপে, আমরা প্রথমে মুখে খাওয়ার ওষুধ দিয়ে শুরু করি, তারপরে অ্যাডভান্স ল্যাপারোস্কোপিতে যাই, ইনজেকশনে যাই, পরবর্তীতে আইওএ যাই, আইভিএফে যাই। কাজে আপনি যদি ডাক্তার চেঞ্জ করতে থাকেন, কোনো ডাক্তারই কিন্তু কন্টিনিউটি ধরে রাখতে পারবেন না। এই হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা, হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই সমস্যা, কাজেই দুজনকেই ধৈর্য ধারণ করতে হবে। এটা ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার। তবে অবশ্যই সম্ভাবনা রয়েছে, আমরা সফলতা পাবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে আমাদের দর্শকদের সাহায্য করবার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা বন্ধ্যাত্বজনিত বিভিন্ন কারণ এবং তার সমস্যা সমাধানের উপায়গুলো কি কি সেই সম্পর্কে জানতে চেষ্টা করেছি, এবং আমাদের ধৈর্য ধরে আমরা যদি চিকিৎসাগুলো করি তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা সফল হতে পারি, সেই আশ্বস্তটুকু আমরা হতে পেরেছি। প্রিয় দর্শক, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য, এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।